নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে নতুন নিয়োগ, রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, যেখানে শূন্যপদ প্রায় 1,05,769টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তো আর থাকছে না, মাধ্যমিকের সঙ্গে তো আইটিআই যোগ্যতাও লাগবে। হ্যাঁ, মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই যোগ্যতাও লাগবে, কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে। সেই ব্যাপারেও তোমাদের ডিটেলস ইনফরমেশন দেব, অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছ। আবেদনের তারিখ, বয়স, নিয়োগ পদ্ধতি, সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এটি তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের রেলের গ্রুপ ডি সম্পর্কিত তোমরা জানো অনেক ভ্যাকেন্সি রিলেটেড অনেক অ্যামেন্ডমেন্ট নোটিশ কিন্তু রেলের তরফ থেকে প্রকাশিত করছে। 13 তারিখ থেকে শুরু করে 14 তারিখ, 15 তারিখ বিভিন্ন কিন্তু নোটিশ কিন্তু প্রকাশিত করছে রেলের তরফ থেকে, সেটি আরপিএফ হোক, রেলের গ্রুপ ডি হোক বা এএলপি হোক। তো আজকে আমরা রেলের গ্রুপ ডি সম্পর্কিত ডিটেলসটা আমরা জেনে নেব। তো এখানে প্রথম যেটি বলছে সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ওভারভিউ দেওয়া আছে। ওভারভিউ যেটি রেলে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি, এখানে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি 1,05,769টি ভ্যাকেন্সি, এখানে যোগ্যতা সব কিছু ডিটেলসে আমরা জানবো। তো এখানে তোমাদের যে বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন পোস্ট বিভিন্ন ডিপার্টমেন্ট তোমাদের ভাগ করা আছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের ক্ষেত্রে 11,268টি ভ্যাকেন্সি। অর্থাৎ আমি এগুলোর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটাও আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই ওয়ার্কশপের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটি থাকবে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড। তারপরে যেটি আছে সেটি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজের ক্ষেত্রে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সেটি B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে সিএনডাব্লিউর ক্ষেত্রে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরের ক্ষেত্রে দেখো C1 মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এরপরে যেটা আছে সেটি হচ্ছে লোকোসেট ডিজেলের ক্ষেত্রে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, তো অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তোমাদের B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে তোমাদের B2 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে পয়েন্টসম্যানের ক্ষেত্রে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে সিগন্যাল অ্যান্ড টেলিকমের ক্ষেত্রে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের ক্ষেত্রে তোমাদের B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC এক্ষেত্রে তোমাদের যে প্রয়োজন B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে TL অ্যান্ড AC ওয়ার্কশপ, ঠিক আছে, তো TL অ্যান্ড AC ওয়ার্কশপ এক্ষেত্রে তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে টিআরডিতে তোমাদের B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে তোমাদের B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, সেখানে কিন্তু তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, এই ক্ষেত্রে তোমাদের C1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তারপরে হচ্ছে ট্র্যাক মেনটেনের ক্ষেত্রে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরে গেল যে এখানে তোমাদের এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের থাকবে। তো তোমরা জানো যে যোগ্যতার সাথে সাথে কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু মানে যাচাই করে নেওয়াটা কিন্তু খুবই দরকারি, কারণ রেলের ক্ষেত্রে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে রেল কিন্তু খুবই কড়াকড়ি। তো এক্ষেত্রে তোমাদের দেখো তোমাদের এজ লিমিটটার কি থাকছে। এজ লিমিট যেটি থাকবে 18 থেকে 33 বছর। অবশ্যই সেই এজটি ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2024 হিসাবে। যারা ইউআর ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি, যারা SC ST আছো তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পিইটি।
দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট, এখানে একটু আবঝা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি থাকবে। এখানে তোমাদের 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের একটি ডিস্টেন্স কভার করতে হবে। সেই ডিস্টেন্স হচ্ছে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, যার জন্য সময় পাবে 2 মিনিট। ঠিক আছে, একবারই কিন্তু অ্যাটেম্প্ট তোমরা নিতে পারবে, এই একবারই কিন্তু তোমাদের চান্স থাকছে। তারপরে যেটি হবে সেটি 1000 মিটার কিন্তু তোমাদের দৌড় হবে 4 মিনিট 15 সেকেন্ডের, 4 মিনিট 15 সেকেন্ড সময় থাকছে। ঠিক আছে, আর ফিমেল ক্যান্ডিডেটদের দেখো, ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 20 কেজি ওয়েট নিয়ে একটি ডিস্টেন্স কভার করতে হবে, এই 100 মিটার ডিস্টেন্স, এর জন্য সময় পাবে সেটি 2 মিনিট সময় পাবে। ঠিক আছে, এরপরে যেটি মেয়েদের হবে সেটি 1000 মিটার মতো তোমাদের দৌড় থাকবে, যেখানে তোমাদের 5 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে, 5 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার এখন তো আইটিআই ইনক্লুড করে দিয়েছে, তাহলে তো আর মাধ্যমিক যারা পাস তারা কি আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে। এখানে 10th স্ট্যান্ডার্ড অ্যান্ড 10th প্লাস আইটিআই তোমরা দেখতে পাচ্ছ। এখানে 10th স্ট্যান্ডার্ডের জন্য হয়তো তোমরা 4টে পোস্টে তোমরা আবেদন করতে পারবে, আর যারা 10th-এর সঙ্গে যারা আইটিআই করেছে তারা সব কটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। কোন কোন পোস্টের জন্য যারা 10th স্ট্যান্ডার্ড আবেদন করতে পারবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা যারা মাধ্যমিক শুধুমাত্র পাশ করেছো, যাদের আইটিআই করা নেই, তারা যে পোস্টে আবেদন করতে পারবে, প্রথম যে পোস্টটি সেটি বলবো সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর, এখানে শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। তারপরে যে পোস্টটি বলবো সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান। এই পয়েন্টসম্যানের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক যোগ্যতা থাকছে, অর্থাৎ এখানে আইটিআই প্রয়োজন নেই। তারপরে যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম। অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম এই পোস্টটার ক্ষেত্রেও কিন্তু শুধু মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো আবেদন করতে পারবে। আর হচ্ছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্যও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ বুঝতে পারছো, শুধু এই 4টি পোস্টের জন্যই তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। আর যদি মাধ্যমিকের সঙ্গে যদি আইটিআই থাকে তাহলে সব কটি পোস্টের জন্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তো তোমাদের যে সিবিটিটা হবে, এই সিবিটি এক্সাম হবে। তো এই সিবিটি এক্সামের সিলেবাস কী থাকবে? যারা জেনারেল সায়েন্সে থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন 25 মার্কসের, রিজনিং থাকবে 30টা কোশ্চেন 30 মার্কসের, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টা কোশ্চেন 20 মার্কসের। অর্থাৎ তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, যার জন্য তোমাদের সময় থাকছে 90 মিনিট। এর জন্য নেগেটিভ মার্কিং নিশ্চয়ই থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। বোঝা গেল? তো এবার দেখে নাও যে তোমাদের বেতন কত টাকা থাকবে। দেখো, এখানে কিন্তু বেসিক পে, এটি কিন্তু বেসিক হচ্ছে 18,000 টাকা হচ্ছে তোমাদের বেসিক থাকবে, 18,000 টাকা তোমাদের বেসিক পে হচ্ছে 18,000 টাকা। ঠিক আছে, তারপরে তোমাদের ডিএ দেওয়া হবে 12% ডিএ, সেটি যুক্ত হবে, সেখানে 2,160 টাকা। তারপরে হচ্ছে এইচআরএ থাকবে, এইচআরএ থাকবে সেটি 24%, তো সেটি 4,320 টাকা। আর হচ্ছে তোমাদের ট্র্যাভেলিং অ্যালাউন্সেস থাকবে, তো এটি মোটামুটি ধরে রাখতে পারো 4,032 টাকা মতো এরকম থাকবে। তো টোটাল তোমাদের সব মিলিয়ে তোমরা যেটাই পাবে সেটি 28,512 টাকা মতো বেতন তোমরা পেয়ে যাবে। এটি আমি যেটি বলছি সেটি হচ্ছে তোমরা জয়েন করার পরেই, কারণ রেলের এখন কিন্তু গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক, কিন্তু প্রতিটি পোস্টের ক্ষেত্রেই তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্টে এখন ডিএ কিন্তু অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে তোমাদের বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো বেতন কিন্তু থাকছে। এখানে পরবর্তী যেটি থাকবে সিলেকশন প্রসেসের ব্যাপারটা বলে দিই। এখানে তোমাদের সিবিটি হচ্ছে, তারপরে পিইটি হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে? যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান আছো, এবং আরেকটি কথা বলে রাখি, যারা ওম্যান ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 250 টাকা লাগছে। এগুলো কিন্তু সবই রিফান্ডেবল, পরে কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর
ফর অল আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগবে। তো এটি কিন্তু তোমাদের যে কবে থেকে শুরু হচ্ছে এর আবেদন শুরু, মানে নোটিশটা কবে থেকে পাবলিশড হতে পারে, দেখো জানুয়ারি মাসে কিন্তু একটি চান্স কিন্তু আছে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চান্স আছে, ঠিক আছে। তো এটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ নয়, এটির মাধ্যমে তোমাদের জাস্ট একটি বেসিক ধারণা দেওয়ার যে কি ভ্যাকেন্সি থাকবে এবং কি যোগ্যতা প্রয়োজন, কি এজ থাকবে, কারণ 2024-এ যেহেতু ইলেকশন আছে সেহেতু ভ্যাকেন্সি বেরোনোর চান্স কিন্তু অনেকটাই বেশি। সেটা প্রথমে এএলপি বেরোতে পারে, তারপরে আরপিএফ বেরোতে পারে, তারপরে গ্রুপ ডি বেরোতে পারে, ঠিক আছে, যেটাই হোক না কেন বেরোবে, কিন্তু তোমরা কতটা প্রস্তুত এটার জন্য সেটিও কিন্তু অনেক বড় কিন্তু ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো 5টা বছর হয়ে গেছে কোনো ভ্যাকেন্সি নেই রেলের। এই 5টা বছরে কিন্তু অনেকে মাধ্যমিক পাশ করে গেছে, অনেকে হয়তো মাধ্যমিক জাস্ট রিসেন্ট কিন্তু পাশ করেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই জানে না যে এজ কি থাকবে, কোয়ালিফিকেশান কি প্রয়োজন, সিলেকশন প্রসেসটা কি, মেডিকেল স্ট্যান্ডার্ড কি। তো সেই সম্পর্কে তাদের যাতে বেসিক ধারণা দেওয়া যায়, এর জন্যই কিন্তু এই প্রচেষ্টাটা, ঠিক আছে। তো এরকমই কিন্তু একটি অফিসিয়াল নোটিশও কিন্তু তোমাদের খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে রেলের তরফ থেকে, তবে এটি অফিসিয়াল নোটিশ নয়, এই ভ্রান্ত কিন্তু তোমরা ধারণা রেখো না যে এটি কোনো অফিসিয়াল নোটিশ। তো তোমাদের যখনই অফিসিয়ালিভাবে যখন রেলের তরফ থেকে প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাদের বেসিক ধারণা দিয়ে দিলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার এজ, কোয়ালিফিকেশান বা মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড কোন পোস্টের জন্য আমরা আবেদন করতে পারবো এই মাধ্যমিক যোগ্যতা থাকলেই। তো অনেক কিছুর জন্যই আমাকে এই ভিডিওটা বানাতে হলো। আশা করি তোমরা ভিডিওর যে মেন বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, কারণ আমার চ্যানেলে সবসময় প্রয়াস থাকে তোমাদের সব ধরনের ইনফরমেশান, তোমাদের সঠিক ইনফরমেশান তোমাদের কাছে প্রোভাইড করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।